নমস্কার। পৃথিবীর সবচেয়ে ডেড লিস্টেড মিড এয়ার কলিশনের ভয়ঙ্কর বেদনাদায়ক ঘটনা শোনাবো আজ আপনাদের। আর হ্যাঁ, আনফর্চুনেটলি ঘটেছিল ভারতেরই আকাশে। আসুন দ্য ভয়েস অফ উৎপলে রিভিল করবার চেষ্টা করি কার দোষে এতগুলো প্রাণ চলে গেল সেদিন। ল্যাপসেস তো অবশ্যই ছিল। কি ছিল ল্যাপসেস এত বড় মিসহ্যাপের পেছনে? আসুন প্রথম থেকে একটু খুঁজবার চেষ্টা করুন। 12 নভেম্বর 1996 ইভিনিং 3:55 IST কাজাকিস্তানের সিমকেন্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কাজাক এয়ারলাইন্সের একটি এয়ারক্রাফট টুক আপ করে, যাবে ভারতের রাজধানী নিউ দিল্লি। প্রতিবেশী কিরগিজস্তান থেকে বেশ কিছু ছোট ব্যবসায়ী ছিলেন সেই এয়ারক্রাফটে। তারা ভারতে যাচ্ছেন উল কিনতে। ভারত থেকে তারা সস্তায় উল কিনে রিসেল করবেন সেন্ট্রাল এশিয়ান মার্কেটে। এই ফ্লাইটে 10 জন ক্রু মেম্বার্স, 27 জন প্যাসেঞ্জার। ক্রু মেম্বার্সদের মধ্যে ছিলেন 44 বছরের ক্যাপ্টেন আলেকজান্ডার রবার্টোভিচ চেরেপানভ, ফার্স্ট অফিসার এরমেক কোজাহোমেটোভিচ জাঙ্গিরভ, ফ্লাইট ইঞ্জিনিয়ার আলেকজান্ডার চুপ্রভ, একজন নেভিগেটিং অফিসার এবং রেডিও অফিসার। ক্যাপ্টেন চেরেপানভের 9229 ঘন্টা ফ্লাইট উড়ানোর এক্সপিরিয়েন্স ছিল। এদিকে প্রায় একই সময়ে দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে একটি সৌদি আরবিয়ান এয়ারলাইন্স ফ্লাইট বোয়িং 747-168B was getting ready to take off. ফ্লাইটে 312 জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে 231 জন ভারতীয় ছিলেন। তারা ছিলেন ব্লু কলার ওয়ার্কার্স, মিন্স ম্যানুয়াল ওয়ার্কার, স্পেশালি ইন্ডাস্ট্রিজ লাইক কনস্ট্রাকশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অফ মাইন এবং মেইনটেনেন্স ফিল্ডের কর্মী। তারা যাচ্ছেন কাজের সন্ধানে সৌদি আরব, যাতে করে অর্থ উপার্জন করতে পারেন, পরিবারের সুরাহা করতে পারেন। সৌদি আরবিয়ান এয়ারলাইন্স ফ্লাইটের ক্রু মেম্বার্সদের মধ্যে ছিলেন ক্যাপ্টেন খালিদ আল সুবাইলি, ভেটারান পাইলট উইথ 9,837 hours flying experience, ফার্স্ট অফিসার নাজির খান অ্যান্ড ফ্লাইট ইঞ্জিনিয়ার আহমেদ এডরিস। দিল্লি বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটটি টুক আপ করে। সেই দিন সন্ধ্যায় এয়ার ট্রাফিক কন্ট্রোলারের ডিউটিতে ছিলেন মিস্টার VK দত্তা। তিনি সৌদি এবং কাজাক বোথ এয়ারক্রাফটের অ্যাপ্রোচ কন্ট্রোলারের দায়িত্বে ছিলেন এবং তাদের গাইড করছিলেন। IST at 18:32 hours নিউ দিল্লি এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে কন্ট্রোলার VK দত্তা সৌদি এয়ারপ্লেনকে টেক আপ ক্লিয়ারেন্স দেয়। কিছু সময় পর সৌদি এয়ারক্রাফটের পাইলট বলে ও অল্টিটিউড 10,000 ফিটে পৌঁছে গেছে, 14,000 ফিট হাইটে যাওয়ার জন্য ক্লিয়ারেন্স চায়। মিস্টার VK দত্তা তাকে অনুমতি দেন। অন্যদিকে কাজাক বিমান ল্যান্ড করতে চায়। VK দত্তা কাজাক বিমানকে 15,000 ফুট উচ্চতায় থাকতে বলেন নট ডিসেন্ট এনি ফার্দার, কারণ আমরা জানি দুটি প্লেনের মধ্যে মিনিমাম 1000 ফিট ভার্টিক্যাল ডিস্টেন্স থাকা দরকার। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে সব এরোপ্লেনসকে ব্লিঙ্কিং ডট শো করে। উইদিন এ ফিউ মিনিটস VK দত্তা তার স্ক্রিনে দেখেন দুটি ব্লিঙ্কিং ডটস কাছাকাছি চলে আসছে এবং ডটস দুটি একসঙ্গে মিলে যায়। সঙ্গে সঙ্গেই ব্লিঙ্কিং ডট স্ক্রিন থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। লেস দ্যান এ ফিউ মিনিট লেটার at 18:40 PM the crew of a United States Air Force cargo flight রেডিও কল করে জানায় তারা একটা এক্সপালশন দেখতে পায় তার 2 o'clock পজিশনে। দত্তা attempt to contact with Saudi and Kazakh flights but received no response. তারপরই মিস্টার VK দত্তা বুঝতে পারেন যে ভয়ানক কিছু ঘটেছে। কতক্ষণে পরিষ্কার, 2 planes crash into each other
এটা ছিল ভারতের ইতিহাসে প্রথম এবং একমাত্র ভয়ানক মিড এয়ার কলিশন। এই দুটি প্লেনে প্যাসেঞ্জার্স এবং ক্রু মেম্বার্স সমেত ৩৪৯ জন ছিলেন। আনফর্চুনেটলি সবাই মারা যান। এই ভয়ঙ্কর মিসহ্যাপ হওয়ার কারণ কি, সেই গভীরে ঢোকার আগে আসুন আমরা আকাশপথের রুলস রেগুলেশনের দিকে একটু আলোকপাত করি। আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের স্ট্যান্ডার্ড অনুসারে যখন ফ্লাইট আকাশে ওড়ে তখন ভার্টিক্যালি দুটো প্লেনের মধ্যে মিনিমাম 1000 ফিট এবং ল্যাটারালি 730 মিটার ডিস্টেন্স থাকা দরকার। কার অজ্ঞতা বা কার নেগলিজেন্সির জন্য সেদিন ভারতের আকাশে সেই রুলস রেগুলেশন ভায়োলেট হলো এবং আলটিমেটলি দুটি প্লেন মুখোমুখি কলিশন হয়ে এত লোকের প্রাণ গেল। 12ই নভেম্বর 1996 ভারতের আকাশে রুলস কেন ভায়োলেট হলো, কার অজ্ঞতা বা নেগলিজেন্সির জন্য দুটি প্লেনে কলিশন হলো। সেই অভিশপ্ত দিনে দিল্লি থেকে প্রায় 100 কিলোমিটার দূরে হরিয়ানার একটা ছোট্ট সিটি চাকরি দাদ্রির বাসিন্দারা আকাশে ব্রাইট ফ্ল্যাশ লাইট দেখতে পান। আলোর ঝলকানি, যেন থান্ডার স্টর্ম শুনতে পান। কেউ ভাবেন যুদ্ধ বেঁধে গেছে। কি ঘটেছে তা তারা বুঝবার আগেই লোহার ধ্বংসাবশেষ তাদের উপর পড়তে শুরু করে। বিশাল এলাকা জুড়ে সেই ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে, যেমন ধানি ভিলেজ অফ ভিওয়ানি ডিস্ট্রিক্ট, বিরোহার অ্যাট রোহতক। তারপর অ্যাজ পার হিন্দু অ্যান্ড মুসলিম রিচুয়াল মাস ফিউনারাল প্রেয়ার্স অর্গানাইজ করা হয়। ইনভেস্টিগেটর্স রিকভারি করেন দুটি ব্ল্যাক বক্স। ফ্লাইট ডেটা রেকর্ডার্স থেকে দুর্ঘটনার ঠিক আগে কি ঘটেছিল সে সম্পর্কে আরও জানতে চেষ্টা করেন। ভারতের প্রধানমন্ত্রী মিস্টার দেবগৌড়ার নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত শুরু হয় এই ডিজাস্টারের কারণ কি হতে পারে তা দেখবার জন্য। বিশেষজ্ঞরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখবার চেষ্টা করেন। এই ভয়ঙ্কর ঘটনার পর ইন্ডিয়ান এভিয়েশন ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ল্ড এভিয়েশন সিস্টেমে কি ইম্প্যাক্ট পড়ল। হিউম্যান সাইকোলজি কি বলে, যতক্ষণ কোনো ঘটনা না ঘটছে মানুষ নড়ে চড়ে বসে না। এখানেও তাই হলো। রাস্তায় যেমন ট্রাফিক রুট মার্ক করা থাকে সেপারেট যাওয়া এবং আসার জন্য, একইভাবে এরোপ্লেনসেরও রুট থাকে, তাকে এয়ারওয়েজ বলা হয়। প্লেন যাওয়া এবং আসার জন্য এখন সেপারেট করিডোর থাকে। সব এয়ারলাইন্সকে সেই নির্দেশ মেনে চলতে হয়। ওই ইনসিডেন্ট যখন ঘটে তখন আজকের মতো ছিল না। এখন প্রশ্ন হচ্ছে, কে ইনশিওর করে যে সমস্ত বিমান সবসময় নিয়ম মেনে চলবে? দ্য এটিসি, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, মনিটর করে গ্রাউন্ড লেভেল থেকে। প্লেনস যখন আকাশে থাকে তাদের অবস্থান, গতি এবং তাদের উচ্চতা পর্যবেক্ষণ সবই। এই মনিটরিং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে বিমানগুলিকে নিরাপদ রাখা যায়। এয়ার ট্রাফিক কন্ট্রোল তাদের স্ক্রিনে সেপারেট ব্লিঙ্কিং ডট হিসাবে এরোপ্লেনসের মুভমেন্ট দেখতে পায়। এটিসি এই ইনফরমেশনগুলো পায় রাডারের মাধ্যমে, প্রত্যেকটি বিমানের আলাদা আলাদাভাবে। রাডার এমনই একটি ডিভাইস যা রেডিও ওয়েভস ব্যবহার করে দূরত্বে থাকা অবজেক্টকে শনাক্ত করতে পারে। বর্তমান দিনে এরোপ্লেনসে মনিটরিং করতে 2 টাইপসের রাডার ব্যবহার করা হয়, প্রাইমারি রাডার্স এবং সেকেন্ডারি রাডার্স। প্রাথমিক রাডার হলো এমন একটি সিস্টেম যার জন্যে সারা বিশ্বের ভেরিয়াস স্ট্র্যাটেজিক লোকেশনে অ্যান্টেনা ইনস্টল করা হয়েছে। সেই অ্যান্টেনাগুলি থেকে রেডিও ওয়েভস প্রোপোগেট হয় এবং রেডিও ওয়েভস বিমান থেকে প্রতিফলিত হওয়ার পর ফিরে আসে এটিসিতে। রেডিও ওয়েভ টাইম টেকেন টু রিটার্ন ব্যাক ক্যালকুলেট করে বিমানের দূরত্ব গণনা করা হয়। প্রাথমিক রাডার বিমানের হরিজেন্টাল ডিস্টেন্স বলতে পারে, বিমানের অল্টিটিউড বলতে পারে। সেকেন্ডারি রাডার্সগুলি ভার্টিক্যাল ডিস্টেন্স ক্যালকুলেট করতে ব্যবহৃত হয়।
সেকেন্ডারি রাডার্সের প্রযুক্তি বেশ নতুন। 1990-এর দশকে যখন ঘটনাটি ঘটেছিল তখন সেকেন্ডারি রাডার ব্যবহার করা হতো না। এটিসিকে শুধুমাত্র প্রাথমিক রাডার থেকে পাওয়া ডেটার উপর নির্ভর করতে হতো, কিন্তু প্রাথমিক রাডারের তথ্য ততটা রিলায়েবল ছিল না। প্রাইমারি রাডার শুধুমাত্র প্লেনের অ্যাপ্রক্সিমেট ডিস্টেন্স বলতে পারে। এটিসিকে পাইলটের সঙ্গে কথা বলেই অল্টিটিউড নোট করতে হতো। 12ই নভেম্বর 1996 সালের ঘটনায় ব্ল্যাক বক্সের অডিও রেকর্ডার থেকে এটা পরিষ্কার যে এটিসি থেকে মিস্টার VK দত্তা কাজাকিস্তান এরোপ্লেনকে 15,000 ফিটের নিচে নামতে বারণ করেছিলেন। তাহলে কার মিস্টেকে এতগুলো প্রাণ চলে গেল? কোন ল্যাপসেস একসঙ্গে হয়ে এত বড় মিসহ্যাপ ঘটল? ইনভেস্টিগেটরস আরও একটি পয়েন্টে হাইলাইট করেন। ব্ল্যাক বক্স ডেটা থেকে তারা জানতে পারেন কাজাক পাইলট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ঠিকমতো বুঝতে পারছিলেন না। অ্যাকচুয়ালি প্লেনে একজন রেডিও অপারেটর এটিসির মেসেজ ইংলিশ থেকে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে পাইলটকে বলছিলেন। ইনভেস্টিগেটরসরা কনক্লুশনে বলছেন, দ্য কলিশন ইজ অকার ডিউ টু এরর অফ আন্ডারস্ট্যান্ডিং। যখন এটিসি থেকে 15,000 ফিট হাইট মেনটেন করতে বলা হচ্ছিল, কাজাক ফ্লাইটের পাইলট ভুল বুঝেছেন এবং তারা নিচে নেমে আসে। এতগুলো নাগরিক প্রাণ হারালেন। ইন দ্য ইয়ার অফ 1991, সোভিয়েত ইউনিয়ন ডিভাইডেড ইন্টু 15 ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিজ এবং কাজাকিস্তান একটি নতুন দেশ ফর্ম করে। তৈরি হয় নতুন এয়ারলাইন্স। এই বিমান সংস্থাগুলির সুনাম ছিল না। শোনা যায় কোনো পাইলট তার চাইল্ডকে ককপিটে বসিয়ে দেন ফ্লাইট নিয়ন্ত্রণ করতে। কেউ ওয়াইন নিচ্ছেন ফ্লাইট ল্যান্ড করবার সময়। আলটিমেটলি ওই পাইলটদের গুডউইল ছিল না বলে শোনা যায়। একটি মিসআন্ডারস্ট্যান্ডিং কত ভয়ানক বিপর্যয় আনতে পারে। এটিসি আর পাইলটের কমিউনিকেশনের উপর কতটা বিশ্বাস করা যায়? এইবার বাধ্য হলো এভিয়েশন সেক্টর রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ করতে। ওই যে বলেছিলাম না, একবার অঘটন ঘটলে তবে সিস্টেম নড়ে চড়ে বসে। এখানেও তাই হলো। এতগুলো প্রাণের বিনিময়ে চেঞ্জ হলো ইন্টারন্যাশনাল এভিয়েশন রুলস। 1990-এ আরেকটা সমস্যা ছিল এয়ার করিডোর। তখন প্লেন আসা এবং যাওয়ার জন্য একই করিডোর ব্যবহার করা হতো। বর্তমানে আসা এবং যাওয়ার জন্য সেপারেট করিডোর ইউজ হয়। তাছাড়া তখন সেকেন্ডারি রাডার ব্যবহার করা হতো না। এটিসি ও পাইলটের রেডিও কমিউনিকেশনের উপরই নির্ভর করতে হতো। কিন্তু এই বেদনাদায়ক মিসহ্যাপ হবার পর ইন্ডিয়ান গভর্নমেন্ট সিস্টেমে কিছু মেজর চেঞ্জ নিয়ে আসেন। প্লেন আসা এবং যাওয়ার জন্য সেপারেট করিডোর মাস্ট বি মেনটেইন। দ্য ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন প্রত্যেক ফ্লাইটে সেকেন্ডারি রাডার ইনস্টল করতেই হবে এরকম প্রস্তাব দেন। ফাইনালি চাকরি দাদ্রি ইনসিডেন্টের পর ইমপ্লিমেন্ট করা হয়। এই দুর্ঘটনার 5 মাস পর বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী CM ইব্রাহিম লোকসভায় ঘোষণা করেছিলেন 31 ডিসেম্বর 1998-এর পর 30-এর উপরে সিট আছে এমন বিমানগুলিতে বাধ্যতামূলকভাবে TCAS ট্রাফিক কলিশন অ্যাভয়েডেন্স সিস্টেম ফিট করতেই হবে। বেসিক্যালি এটি একটি সিস্টেম যা কোনো প্লেনের ভার্টিক্যাল 1000 ফিটের মধ্যে কোনো প্লেন চলে এলে অ্যালার্ম বাজবে এবং পাইলটকে ইনস্ট্রাকশন দেবে কোন দিকে সেফ ডিস্টেন্সে ফ্লাই করতে হবে। একইভাবে 1000 ফিটের মধ্যে ভার্টিক্যাল ডিস্টেন্সের নিচে কোনো ফ্লাইট চলে এলে উপর সেফ ডিস্টেন্সে ফ্লাই করবার ডাইরেকশনও দেবে। এটা ভারতের পক্ষে চ্যালেঞ্জিং ছিল। তখন TCAS লাগানো অনেক ব্যয়বহুল ছিল। অনেক দেশে এই প্রযুক্তি ইমপ্লিমেন্ট করতে চায়নি, কিন্তু ভারত সরকার প্রস্তাবে অনড় থাকে। অবশেষে সব কান্ট্রি এই প্রযুক্তি ইমপ্লিমেন্ট করতে বাধ্য হয়। অ্যানাদার ইস্যু ছিল ভাষা এবং তার সূক্ষ্ম নলেজ। যখন কেউ কথা বলে
যে ব্যক্তি তার কথা শোনে সে কতটা ভালোভাবে বুঝতে পারছে তার ভাষা। বোঝার ফলে মিসআন্ডারস্ট্যান্ডিংও হতে পারে। এটিসি এবং পাইলটদের মধ্যে সম্ভাব্য ভুল বোঝাবুঝি কিভাবে এড়ানো যায়। অর্ধেকেরও বেশি দেশে তাদের এয়ারলাইন্স, তাদের পাইলট, তাদের এটিসি রয়েছে, যারা তাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজে কমিউনিকেশন করে। নানা ভাষার, নানা ধরনের কালচারের মানুষ কমিউনিকেশন করে, তখন মিস ইন্টারপ্রিটেশন হবার সম্ভাবনা থাকে। 1998 সালে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কমিউনিটি ICAOর সামনে রেইজড করে এই পয়েন্ট, প্রপোজ করে যে প্রত্যেক পাইলট উড হ্যাভ এ মিনিমাম লেভেল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটি পাইলটের ন্যূনতম স্তরের ইংরেজি দক্ষতা থাকতে হবে, যাতে ইংলিশে মিনিমাম কমিউনিকেট করতে পারে। এই নিয়ে ব্যাপক বিতর্ক হয়। অনেক দেশে ইংরেজি প্রথম ল্যাঙ্গুয়েজ নয়, কিন্তু কোনো এক কমন ল্যাঙ্গুয়েজ চুজ করতেই হতো টু অ্যাভয়েড মিস ইন্টারপ্রিটেশন বিটুইন এটিসি অ্যান্ড পাইলট। ফাইনালি ইংলিশকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ চুজ করা হয়। আজ যদি কোনো পাইলটকে আন্তর্জাতিক এয়ারক্রাফট চালাতে হয়, তবে তাদের ইংরেজিতে নলেজ হওয়া বাধ্যতামূলক। বাট ইট ইজ নট ম্যান্ডেটরি ফর ডোমেস্টিক ফ্লাইট। দেশের মধ্যে পাইলটরা একে অপরের সঙ্গে যোগাযোগের জন্য তাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারেন। ভারত সরকার এবং বিশ্বের অন্য এভিয়েশন ডিপার্টমেন্ট চেষ্টা করছে যেন এই ভয়ানক দুর্ঘটনা আর দেখতে না হয়, এবং সৌভাগ্যবশত এই মিড এয়ার কলিশন আমাদের সেকেন্ড টাইম আর দেখতে হয়। যদিও আনফর্চুনেটলি কিছু এরোপ্লেন ক্র্যাশের ইনসিডেন্ট ঘটছে, কিন্তু মিড এয়ার কলিশন প্রিভেন্ট করা গেছে কিছু সিস্টেম চেঞ্জ এবং টেকনোলজি ইউজ করে। আমরা আশা করব নিয়ার ফিউচারে প্লেন ক্র্যাশও ফুললি প্রিভেন্ট করবার টেকনোলজি আসবে। যদি ভিডিও ভালো লেগে থাকে, দ্য ভয়েস অফ উৎপলের সঙ্গে থাকুন এবং আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কাজকে আরও সুন্দর করে প্রেজেন্ট করতে সাহায্য করুন। নমস্কার।